উত্তর কলকাতার একটি সরু গলির শেষ মাথায় দাঁড়িয়ে আছে প্রায় 150 বছরের পুরনো এক জমিদার বাড়ি। বাড়িটির ভাঙা বারান্দা, কালো হয়ে যাওয়া দেওয়াল আর মরচে ধরা লোহার গেট যেন আজও অতীতের কোনো অজানা ঘটনার সাক্ষী। দিনের বেলায় লোকজন বাড়িটির পাশ দিয়ে গেলেও সূর্য ডুবে গেলে স্থানীয়দের অধিকাংশই রাস্তা বদলে ফেলে। কারণ বলা হয় রাত 12টার পর বাড়ির দ্বিতীয় তলার একটি জানালায় লাল আলো জ্বলে ওঠে, যদিও সেখানে গত 40 বছর ধরে কেউ থাকে না। এই গল্পের শুরু 2024 সালের অক্টোবর মাসে। অরিন্দম কলকাতার একজন তরুণ ভিডিও ডকুমেন্টারি নির্মাতা। ভূতের গল্পে তার বিশ্বাস ছিল না। তার একটাই নেশা, যেসব জায়গাকে মানুষ ভুতুড়ে বলে এড়িয়ে চলে সেখানে গিয়ে সত্যিটা খুঁজে বের করা। একদিন তার ইমেলে একটি অদ্ভুত বার্তা আসে, যদি সত্যি সাহস থাকে তাহলে উত্তর কলকাতার সেই পুরনো জমিদার বাড়িতে এক রাত কাটিয়ে দেখুন। ক্যামেরা সব কিছু রেকর্ড করবে না। বার্তার নিচে কোনো নাম ছিল না, শুধু একটাই কথা লেখা ছিল, ইতি আপনার শুভাকাঙ্ক্ষী। 2 দিন পর রাত 10:30, অরিন্দম ক্যামেরা, ট্রাইপড আর একটি বড় সেলের টর্চ লাইট নিয়ে পৌঁছে গেল সেই জমিদার বাড়ির বড় দরজার সামনে। লোহার বিশাল গেটটা আধ খোলা, যেন কেউ তার অপেক্ষায় ছিল। ঠিক তখনই পেছন থেকে কাঁপা গলায় একজন বৃদ্ধা বললেন, বাবা, ভেতরে যেও না। এই বাড়িতে রাত কাটানোর নেশায় যারাই রাত কাটাতে ঢুকেছে পরের দিন তাদেরকে আগের মানুষ রূপে আর ফিরে পাওয়া যায়নি। অরিন্দম পিছনে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। তাহলে কথাটা কে বলল? অরিন্দম এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। সে স্পষ্ট শুনেছিল একজন বৃদ্ধা তাকে সাবধান করে বলছিলেন, ভেতরে যেও না। কিন্তু চারিদিকে তাকিয়ে সে কাউকেই দেখতে পেল না। রাস্তা সম্পূর্ণ ফাঁকা, বাতাসে শুধু শুকনো পাতার শব্দ। অরিন্দম নিজেকে বোঝালো, হয়তো রাস্তায় কোনো পাগলি তাকে দেখে এই হানা বাড়ির সম্পর্কে বাজে কথা বলছে। এই ভেবেই সে লোহার গেটটা পুরো খুলে ভেতরে ঢুকল। দরজার সামনে থেকে বাড়িতে ঢোকার আগে পর্যন্ত বিস্তীর্ণ এলাকা অনেকটা ফাঁকা। কোনো এক সময় এখানে হয়তো অনেক মানুষ একসঙ্গে আসা যাওয়া করত। আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে গেল অরিন্দম। মাঝখানে একটা শুকনো হয়ে যাওয়া ফোয়ারা, চারপাশে ভাঙা বারান্দা, দেওয়ালে পুরনো জমিদার পরিবারের বর্ণনা প্রকৃতি। সবকিছু যেন সময়ের সঙ্গে জমে গেছে। অরিন্দম ক্যামেরা চালু করল। সে প্রতিটি ঘর রেকর্ড করতে শুরু করল। প্রথম ঘর ফাঁকা, দ্বিতীয় ঘর
ভাঙা আসবাবপত্র, তৃতীয় ঘর, একটা পুরনো দোলনা, কিন্তু বাতাস ছিল না। অরিন্দম কয়েক সেকেন্ড দোলনার দিকে তাকিয়ে রইল, তারপর নিজেই দোলনাটা থামিয়ে দিল। হয়তো বহুদিনের পুরনো হয়ে গিয়ে দোলনাটি ভারসাম্য হারিয়ে নড়ছিল। নিজেকেই বোঝানোর চেষ্টা করল সে। ঠিক তখন পুরনো দেয়াল ঘড়ি রাত 12টার ঘন্টা বাজল। ঘন্টা থামতেই পুরো বাড়ি নিস্তব্ধ। এমন নিস্তব্ধতা যেখানে নিজের নিঃশ্বাসের শব্দ অস্বস্তিকর লাগে। অরিন্দম মাথা তুলে তাকাল। শব্দটা দ্বিতীয় তলা থেকে আসছে। মনে হচ্ছে কেউ খুব ধীরে হাঁটছে। সে টর্চ জ্বালিয়ে সিঁড়ির দিকে এগোলো। পুরনো কাঠের সিঁড়িতে প্রথম পা রাখতেই হঠাৎ সব শব্দ থেমে গেল। উপরে আবার নিস্তব্ধতা। অরিন্দম দ্বিতীয় তলায় উঠে চারিদিকে টর্চের আলো ফেলল। লম্বা করিডোর, দুপাশে বন্ধ দরজা। শেষ প্রান্তের একটি দরজা অন্য সব দরজার চেয়ে আলাদা। দরজাটার উপর ধুলো নেই। মনে হচ্ছে কেউ যেন মাঝে মাঝেই সেটাকে স্পর্শ করে। অরিন্দম ধীরে ধীরে দরজার সামনে দাঁড়ালো। হাত বাড়িয়ে দরজার হাতলটা ধরতেই তার পুরো শরীর কেঁপে উঠল। হাতলটা বরফের মতো ঠান্ডা। দরজার ওপাশ থেকে খুব আস্তে একটি মেয়ের কণ্ঠ ভেসে এলো। কেন এসেছিস এখানে? কি চাই তোর? কেন দরজাটা খুলছিস তুই? অরিন্দম স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কারণ ওই গলায় ভয় ছিল, কিন্তু সাহায্য চাওয়ার কোনো সুর ছিল না। মনে হচ্ছিল সে অরিন্দমকে বাঁচাতে চাইছে। অরিন্দম দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার হাত এখনো দরজার হাতলে। দরজার ওপাশ থেকে কয়েক মুহূর্ত আগেই সে শুনেছিল বন্ধ দরজা না খোলার জন্য কাতর অনুরোধ। কিন্তু আশ্চর্যের বিষয় যে কেউ তাকে সাবধান করল। সে কি সত্যি তাকে বাঁচাতে চাইছে, নাকি এই বাড়ির কোনো অজানা রহস্য তাকে আরো গভীরে টেনে নিয়ে যাচ্ছে? অরিন্দম ধীরে ধীরে হাতল ছেড়ে দিল। সে ঠিক করল দরজা ভাঙবে না। প্রথমে পুরো বাড়িটা ভালো করে দেখবে, তারপর সিদ্ধান্ত নেবে। দ্বিতীয় তলার করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে সে লক্ষ্য করল দেওয়ালে অনেক পুরনো ছবি ঝুলছে। একটি ছবির সামনে এসে তার পা থেমে গেল। ছবিতে দেখা যাচ্ছে একজন জমিদার, তার পাশে স্ত্রী আর একটা ছোট্ট মেয়ে। কিন্তু ছবির মেয়েটির মুখের ওপর কালো দাগ দিয়ে ঘষে দেওয়া, যেন কেউ ইচ্ছে করেই তার মুখ মুছে ফেলতে চেয়েছে। অরিন্দম তার ক্যামেরাটা ছবির দিকে তাক করল। ঠিক তখনই এক মুহূর্তের জন্য আলো ঝলসে উঠল, আর সেই আলোয় অরিন্দম মনে করল ছবির মেয়েটির চোখ যেন তার দিকেই তাকিয়ে আছে। সে আবার ছবিটির দিকে তাকালো। এবার সব স্বাভাবিক।
ছবির চোখ স্থির, মুখের ওপর সেই কালো দাগ। ভয়ের সঙ্গে লড়াই করার সবচেয়ে কঠিন বিষয় হলো তুমি যা দেখছো সেটা সত্যি নাকি তোমার মনের ভুল। অরিন্দম এবার করিডরের শেষ দিকে এগিয়ে গেল। সেখানে একটি ছোট কাঠের আলমারি। আলমারির দরজা অর্ধেক খোলা, ভেতরে পুরনো কাগজপত্র। কাগজগুলোর মধ্যে সে একটি পুরনো ডায়েরি পেল। মলাটে ধুলো জমে আছে। উপরে লেখা, রায় পরিবারের নথি। অরিন্দম ডায়েরিটা খুলল। প্রথম কয়েক পাতা সাধারণ হিসেব লেখা, কিন্তু শেষের দিকে পাতাগুলোতে লেখা ছিল অদ্ভুত কিছু কথা। সে ডায়েরি পড়তে শুরু করলো। 13ই ভাদ্র। আজ আবার রাতের বেলা সেই কান্নার শব্দ শুনলাম। বাড়ির সবাই বলছে এটা শুধু বাতাসের শব্দ, কিন্তু আমি জানি এই বাড়ির দ্বিতীয় তলার ঘরে যা ঘটেছে তার সত্যিটা কেউ বলতে চায় না। অরিন্দমের হাত কেঁপে উঠল, কারণ ডায়েরির শেষ লাইনটি লেখা ছিল, যদি কেউ এই ডায়েরি পড়ে তাকে অনুরোধ করছি বন্ধ ঘরটি কখনো খুলবে না। অরিন্দম চমকে উঠে পিছনে তাকালো। করিডোরের শেষের সেই বন্ধ দরজা, যেটা কিছুক্ষণ আগে সে দেখেছিল, সেটা এখন অল্প একটু খোলা। দরজার ফাঁক দিয়ে ভেতর থেকে অন্ধকার দেখা যাচ্ছে, কিন্তু সেই অন্ধকারের মধ্যে একজোড়া চোখের মতো কিছু একটা যেন ঝুলছে। অরিন্দম ধীরে ধীরে ক্যামেরা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। ঠিক তখনই ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো। তুই এত দেরি করে এলি কেন? অরিন্দম বুঝতে পারল এই বাড়ির রহস্য শুধু পুরনো নয়, কেউ একজন এখনো এই বাড়ির ভেতরে অপেক্ষা করছে। অরিন্দম তখনও দাঁড়িয়ে আছে সেই বন্ধ ঘরের সামনে, যে ঘরটি নিয়ে পুরনো ডায়েরিতেও লেখা ছিল, এই ঘর কখনো খুলবে না। কিন্তু আজ বহু বছর পর সেই দরজা নিজে থেকেই খুলে গেছে। অরিন্দমের মনে হচ্ছিল তার উচিত এখনই এই বাড়ি ছেড়ে চলে যাওয়া, কিন্তু একজন অনুসন্ধানী হিসেবে তার কৌতূহল তাকে থামিয়ে দিল। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। দরজাটা একটু ঠেলে দিতেই একটা ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগলো। ঘরের ভেতর অন্ধকার। টর্চের আলো ফেলতেই সে দেখল একটা পুরনো কাঠের খাট, ধুলোয় ঢাকা আলমারি, আর দেওয়ালের এক কোণায় ঝুলছে একটি ছোট মেয়ের পুরনো ছবি। অরিন্দম ঘরের ভেতরে ঢুকে চারিদিক দেখতে লাগলো। হঠাৎ তার চোখ পড়ল মেঝের ওপর। সেখানে ধুলোর মধ্যে স্পষ্ট কিছু দাগ, যেন কেউ অনেক দিন ধরে ঘরের এক কোণ থেকে অন্য কোণে হেঁটে বেরিয়েছে। অরিন্দম থেমে গেল, কারণ সেই পায়ের শব্দ এবার তার পিছন দিক থেকে ধীর গতিতে তার দিকে এগিয়ে আসছে। সে ধীরে ধীরে পিছনে তাকালো। কেউ নেই। সে আবার ঘরের মাঝখানে ফিরে এলো। ঠিক তখনই আলমারির ভেতর থেকে একটা পুরনো কাপড়ের পুঁটলি মাটিতে পড়ে গেল। অরিন্দম
পুঁটলিটা খুলল। ভেতরে ছিল একটি পুরনো রূপোর নূপুর আর একটা চিঠি। বাবা, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু এই বাড়ির সবাই আমার সঙ্গে যা করেছে তার বিচার একদিন হবেই। আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না, যতদিন না সত্যটা সবাই জানতে পারে। অরিন্দমের শরীর শিউরে উঠল, কারণ চিঠির নিচে লেখা নামটি ছিল মাধবী। ঠিক সেই সময় অরিন্দমের ক্যামেরার ব্যাটারি হঠাৎ শেষ হয়ে গেল। যদিও কয়েক মিনিট আগেও সেটি সম্পূর্ণ চার্জ ছিল। অন্ধকার ঘরের মধ্যে শুধু তার টর্চের আলো। হঠাৎ ঘরের এক কোণ থেকে মৃদু কান্নার শব্দ ভেসে এলো। অরিন্দম ধীরে ধীরে আলোটা সেই দিকে ফেলল। কোনায় দাঁড়িয়ে আছে একটি মেয়ের অবয়ব, লাল শাড়ি পরা, লম্বা চুল, মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। অরিন্দম কিছু বলতে পারছিল না, সে শুধু তাকিয়ে রইল। তারপর সেই অবয়ব খুব আস্তে বলল, আমাকে সবাই ভুল বুঝেছিল। এক মুহূর্তের জন্য অন্ধকার। আবার টর্চের আলো জ্বলতেই ঘর ফাঁকা। শুধু মেঝেতে পড়ে আছে সেই পুরনো নূপুরটি। অরিন্দম বুঝতে পারল এই বাড়িতে কোনো অশরীরী শুধু ভয় দেখাতে নেই, সে যেন অপেক্ষা করছে তার অসমাপ্ত গল্পটা কাউকে বলার জন্য। অরিন্দম এখনো সেই পুরনো ঘরের ভেতরে দাঁড়িয়ে, তার হাতে ধরে আছে সেই নূপুরটি, আর সামনে পড়ে আছে মাধবের সেই পুরনো চিঠি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, মাধবী কে, আর কেন তার নাম মুছে ফেলা হয়েছিল এই বাড়ির ইতিহাস থেকে? অরিন্দম আবার ডায়েরির পাতাগুলো দেখতে শুরু করলো। আগের পাতাগুলোতে জমিদার পরিবারের সুখের কথা লেখা ছিল, কিন্তু শেষের দিকের পাতাগুলো ছিল ভয় আর অনুশোচনায় ভরা। আজ মাধবীকে আবার সেই ঘরে আটকে রাখা হয়েছে। সে বারবার বলছে সে কোনো অন্যায় করেনি, কিন্তু বাড়ির সম্মান বাঁচানোর জন্য সবাই তার মুখ বন্ধ করতে চাইছে। অরিন্দমের চোখ আটকে গেল একটি লাইনে, আমি একজন বাবা হয়েও নিজের মেয়েকে রক্ষা করতে পারলাম না। অরিন্দম বুঝতে পারল মাধবী এই বাড়ির বাইরের কেউ ছিল না, সে ছিল এই জমিদার পরিবারেরই মেয়ে। কিন্তু কি এমন ঘটেছিল যার জন্য নিজের বাড়ির লোকেরাই তাকে বন্দি করেছিল? অরিন্দম চমকে পিছনে তাকালো। ঘরের জানালাটা ধীরে ধীরে খুলে গেছে। বাইরে ঘন অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যে একজন লাল পোশাকের নারী দাঁড়িয়ে আছে। এবার অরিন্দম ভয় পেলেও সে আস্তে আস্তে বলল, তুমি মাধবী? কিছুক্ষণ নীরবতা, তারপর সেই অবয়ব ধীরে ধীরে মাথা নাড়ল। আমি কারোর ক্ষতি করতে চাইনি, আমি শুধু চেয়েছিলাম কেউ একবার আমার কথা শুনুক। অরিন্দম ধীরে ধীরে বলল, তোমার সঙ্গে কি হয়েছিল? কয়েক মুহূর্ত চুপ থাকার পর
সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে বলতে শুরু করলো। এই বাড়িতে একসময় অনেক মানুষ থাকত, উৎসব ছিল, আনন্দ ছিল, কিন্তু জমিদার পরিবারের সম্মানের আড়ালে লুকিয়ে ছিল অনেক মিথ্যা। যেদিন আমি সত্যটা জানতে পেরেছিলাম, সেদিন থেকে সবাই আমার শত্রু হয়ে গেল। হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে গেল। দেওয়ালের পুরনো ছবিগুলো একে একে নিচে পড়তে শুরু করলো। অরিন্দম টর্চের আলো দেওয়ালে ফেলল। একটি ছবির পেছনে লেখা মাধবী রায়, 1938। কিন্তু ছবির নিচে আরেকটি লেখা দেখে অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গেল। মৃত্যুর পরও তার ঘর বন্ধ থাকবে। অরিন্দম বুঝতে পারল এই বাড়ির রহস্য শুধু একটি আত্মার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবারের লুকিয়ে রাখা অপরাধ। দরজার বাইরে আবার সেই বৃদ্ধের কণ্ঠ শোনা গেল। আমি বলেছিলাম বাবা, এই বাড়ির সত্য জানতে গেলে তোমাকেও সেই রাতের গল্প শুনতে হবে। অরিন্দম দরজার দিকে তাকালো। বাইরে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধা, কিন্তু তার মুখে ভয়ের ছাপ। কারণ মাধবীর মৃত্যুর রাতের সাক্ষী এখনো এই বাড়ির ভেতরেই আছে। অরিন্দম বলল, আপনি জানেন মাধবীর সঙ্গে কি ঘটেছিল? বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন। অনেক বছর আগে এই বাড়িতে রায় পরিবারের শাসন ছিল। বাইরের মানুষ ভাবতো এই বাড়িতে শুধু ঐশ্বর্য আর সুখ আছে, কিন্তু এই বড় বাড়ির দেওয়ালের ভিতরে লুকিয়ে ছিল অনেক অন্ধকার। মাধবী ছিল জমিদারের একমাত্র মেয়ে। সে অন্যায় সহ্য করতে পারতো না। একদিন সে জানতে পারলো পরিবারের সম্মান বাঁচানোর নামে একজন নিরীহ মানুষের উপর ভয়ঙ্কর অন্যায় করা হয়েছে। মাধবী সেই সত্য সবার সামনে বলতে চেয়েছিল, কিন্তু জমিদার পরিবারের লোকেরা ভয় পেয়ে যায়। তারা ভেবেছিল সত্য প্রকাশ হলে তাদের সম্মান শেষ হয়ে যাবে। সেই রাতেই মাধবীকে এই ঘরে আটকে রাখা হয়েছিল। সে সারা রাত দরজায় আঘাত করেছিল, সাহায্যের জন্য ডাকছিল, কিন্তু কেউ তার কথা শোনেনি। পরদিন সকালে যখন দরজা খোলা হয়, মাধবী আর বেঁচে ছিল না, কিন্তু মৃত্যুর আগে সে একটা কথা লিখে গিয়েছিল, একদিন কেউ আসবে, সে আমার সত্যটা সবাইকে জানাবে। অরিন্দম ধীরে ধীরে মাধবীর দিকে তাকালো। সেই ছায়ামূর্তি এবার আর ভয়ঙ্কর লাগছিল না, বরং তার চোখে ছিল এক ধরনের শান্তি। আমি প্রতিশোধ চাইনি, আমি শুধু চেয়েছিলাম আমার সত্যটা যেন হারিয়ে না যায়। হঠাৎ ঘরের জানালা দিয়ে বাতাস ঢুকে পড়ল। দেওয়ালের পুরনো ছবিগুলো কাঁপতে লাগলো। অরিন্দম চোখ বন্ধ করল। কয়েক সেকেন্ড পর চোখ খুলে দেখল ঘর খালি, মাধবী নেই। শুধু টেবিলের ওপর পড়ে আছে সেই পুরনো ডায়েরি।
পরের দিন সকালে অরিন্দম সেই বাড়ি থেকে বেরিয়ে আসে। তার ক্যামেরায় অনেক কিছু রেকর্ড হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, যেখানে মাধবীকে দেখা গিয়েছিল সেখানে কোনো ভিডিও নেই, শুধু একটা অডিওতে শেষবার শোনা যায় একটি মেয়ের কণ্ঠ। ধন্যবাদ। আজও উত্তর কলকাতার সেই পুরনো জমিদার বাড়ির পাশ দিয়ে যাওয়া মানুষেরা বলে, গভীর রাতে কখনো কখনো দ্বিতীয় তলার জানালায় একটি ক্ষীণ লালচে আলো দেখা যায়, কিন্তু এখন আর সেখানে কান্নার শব্দ শোনা যায় না। শোনা যায় শুধু একটি শান্ত মেয়ের কণ্ঠ, যেন সে অবশেষে তার গল্প কাউকে বলতে পেরেছে। আমাদের গল্প এখানেই শেষ হলো। নমস্কার, আমি রোহিত। আপনারা দেখছেন রাতের রহস্য। আজকের গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। এই ধরনের গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।